বিজয়ের ৫৩ বছরেও প্রত্যাশা অনুযায়ী সাফল্য আসেনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। পরিবর্তনের এখনই সময়, মত বিশ্লেষকদের। যোগ্য ব্যক্তিদের দায়িত্বে আনার পরামর্শ। সিলেটে এনসিএল টি-20 মাতিয়ে ঢাকায় ফিরলেন তামিম ইকবাল, শিরনে ফিরলেন মুশফিক। বিজয় দিবসে দেশকে জয় উপহার দিতে পারায় খুশি শেখ মেহেদী। এখন দায়িত্ব নিয়েছেন সিরিজ জয়ের চেষ্টায় সর্বোচ্চ সবকিছু করার। শেষ ওভারে হাসান মাহমুদের প্রতি বিশ্বাস ছিল ম্যাচ সেরা এই স্পিনারের। ক্যারিয়ার সেরা বোলিংয়ে দলের জয়ে যার অবদান সবচেয়ে বেশি। শেষের নায়ক হাসান হলেও ম্যাচের নায়ক মেহেদী। রফম্যান পাওয়েল যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ পর্যন্ত ম্যাচে অস্বস্তি ছিল বোলারদের। শেষ ওভারে হাসানের বিশ্বাস ছিল কিনা কে জানে, তবে আস্থা রেখেছিলেন শেখ মেহেদী। হাসানের বিশ্বাস ছিল কিনা আমি জানি না, বাট আমার নিজের ভিতর ওই বিশ্বাসটা ছিল যে হাসান হয়তো বা এই ম্যাচটা শেষ করবে। ১৩ রানে ৪ উইকেট। টি-20তে শেখ মেহেদীর ক্যারিয়ার সেরা বোলিং। ক্যারিবীয়দের টপ অর্ডার থেকে মিডল অর্ডার, যার স্পিন ঘূর্ণিতে ছন্ন ছাড়া। ওয়েস্ট ইন্ডিজের মতো ১ বছর আগে নেপিয়ারেও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ সেরা হয়েছিলেন মেহেদী। তারপরও জাতীয় দলে কোনো ফরম্যাটেই নিয়মিত হতে না পারার আক্ষেপ তার। অল অ্যাবাউট প্ল্যান। আপনি প্ল্যান করে সবকিছু করতে পারলে হয়তো বা সবকিছু সাকসেস হতে পারবেন। এটা কম আর বেশি আর কি, বাট আমি আমার প্রসেস যেভাবে ছিল আমি ওভাবে চেষ্টা করছি। আমি টি-20তেও সেটেল না, আমি রেগুলার টি-20তে খেলি না, বাট আমার সিচুয়েশন অনুযায়ী বা টিম কম্বিনেশন অনুযায়ী খেলতে হয়। তো আমার ক্ষেত্রে আসলে ধৈর্যই ধরতে হবে। দেখা যাক সামনে কি হয়, ধৈর্য ছাড়া তো কোনো উপায় নেই। লিটনের নেতৃত্বের প্রশংসা মেহেদীর কণ্ঠে। মাঠে পরিকল্পনার সঠিক বাস্তবায়ন দেখছেন এই স্পিন অলরাউন্ডার। ওভারঅল যে প্ল্যানিং করছে লিটনের ক্যাপ্টেন্সি আউটস্ট্যান্ডিং। লিটন অনেক সাহসিকতা ক্যাপ্টেন্সিটা আজকে দেখাইছে যে লিটন যে সময় যেটা দরকার সেটা করার চেষ্টা করছে। এবং ক্রিকেট খেলা আপনি দেখেন, আমরা প্রথম ৬ ওভারে ভালো পজিশনে চলে গেছি, একটা পার্টনারশিপে একটা মোমেন্টাম চেঞ্জ করে দেয়। সেম কিন্তু আমরাও ব্যাটিং এরকম ছিলাম, বাট এমনই দিন শেষে আমরা সাকসেস হয়েছি এবং আলহামদুলিল্লাহ দিন শেষে আমাদেরই ভালো লাগতেছে। বিজয়ের দিনে আনন্দে ভাসছে টিম বাংলাদেশ। তলানিতে থাকা আত্মবিশ্বাসে অনুপ্রেরণার রসদ এই জয়। এখন সিরিজ জিততে সর্বোচ্চ দেওয়ার প্রতিশ্রুতি। বিজয়ের মাসে টি-20 দিয়ে আবার শুরু করলাম ইনশাল্লাহ। সামনে আরো 2টা ম্যাচ আছে ইনশাল্লাহ। সিরিজ জেতার জন্য আমাদের যা কিছু করতে হবে ইনশাল্লাহ সেই জন্য প্রস্তুত আছে সবাই। বুধবার সে লক্ষ্যে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় টি-20-র আগে বিশ্রামে থাকবে ক্রিকেটাররা। মহান বিজয় দিবস উপলক্ষে মিরপুরের হোম অফ ক্রিকেটে শহীদ মুশতাক একাদশ আর শহীদ জুয়েল একাদশের মধ্যে চলছে একটি প্রীতি ম্যাচ, যেখানে অংশ নিয়েছেন টাইগার সাবেক ক্রিকেটাররা। আগে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ১২৮ রান তোলে শহীদ মুশতাক একাদশ। প্রতি বছরের ন্যায় এবারও মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনানীদের স্মরণ করে বিসিবি। ম্যাচ শুরুর আগে পালন করা হয় ১ মিনিট নীরবতা। এরপর জাতীয় সঙ্গীতে কণ্ঠ মেলান সাবেক ক্রিকেটাররা। প্রীতি ম্যাচ হলেও ছিল প্রতিদ্বন্দ্বিতার আমেজ। মুশতাক একাদশের হয়ে ইনিংস সর্বোচ্চ ২৫ রান করেন বিসিবি নির্বাচক হান্নান সরকার। আরেক নির্বাচক আব্দুর রাজ্জাক করেন ১৫ রান। দুটো নিশ্চিত ক্যাচ মিস করেন হাবিবুল বাশার সুমন। শহীদ জুয়েল একাদশের হয়ে 2টি করে উইকেট নেন তালহা জুবায়ের আর মোহাম্মদ রফিক। সঠিক পরিকল্পনার অভাব আর রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততায় বিজয়ের ৫৩ বছরেও প্রত্যাশিত সফলতা আসেনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। পরিবর্তনের বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়ার এখনই উপযুক্ত সময় বলে মত বিশ্লেষকদের। তবে এজন্য রাজনৈতিক ভেদাভেদ ভুলে যোগ্য ব্যক্তিদের দায়িত্বে আনার পরামর্শ দিয়েছেন তারা। এটা করা উচিত ছিল। যারা এই ব্যাপারে অভিজ্ঞ ছিল তাদের হয়তো স্পর্শ এখানে ছিল না, তাদের পার্টিসিপেশন একটু কম ছিল হয়তোবা। এই পর্যন্ত যা বাজেট ছিল সেটা যদি প্ল্যানিং অনুযায়ী করা যেত আমাদের হয়তো সেটা থাকতো। আমি মনে করি প্ল্যানিংয়ের ঘাটতি। ক্রীড়াঙ্গন এই যেভাবে হাতে ধরে একদম গলা টিপে মেরে দেওয়ার মতো অবস্থানে চলে গেছে। এই জায়গাতে যদি আপনি পুনরায় কাজ না করা যায়, লিডারশিপ এবং আমাদের উপযুক্ত সময়ে উপযুক্ত যে সিদ্ধান্তটা নেওয়ার দরকার ছিল সেটা নিতে আমরা ব্যর্থ হয়েছি। বিজয়ের বহু বেলা নষ্ট হয়েছে হেলায় ফেলায়। নতুন বাংলাদেশে এখন দিন বদলের জয়গান, যে সুরে চাইলেই নতুন করে বাঁধা যায় ক্রীড়াঙ্গন। তবে এজন্য রাজনৈতিক ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থ প্রাধান্য দিলেই সফলতা মিলবে বলে মত বিশ্লেষকদের। দেশের একটা ছোট অঙ্গ হলো ক্রীড়া, সেই অঙ্গটা ছোটরাই চালাবে। যারা রাজনীতির সাথে বড় বড় যুক্ত আছে তারা তাদের ফিল্ডে বিচরণ করবে, আর ক্রীড়াঙ্গনের সাথে যারা যুক্ত তারা থাকবে। তখনই হবে কি প্রত্যেকটা ফিল্ডে ইন্ডিভিজুয়ালি সামনের দিকে এগিয়ে যাবে। মোক্ষম সময় এটাকে রিঅর্গানাইজ করা, এবং রিঅর্গানাইজ করার জন্য যে লোকগুলোকে অ্যাপয়েন্ট করা হয়েছে তারা যদি
চিন্তা করে যে আমার শত্রুপক্ষকে দমন করব, তাহলে কিন্তু হবে না। ক্রীড়াঙ্গনে কেউ শত্রু, এই জায়গাগুলো যদি সেগ্রিগেট করেন তাহলে কিন্তু কোনো ক্রীড়াঙ্গন এগোবে না। এই জায়গাগুলোতে কাজ করা খুব জরুরি। ইম্পার্শিয়ালি যে লোকটা ক্রীড়াঙ্গনের জন্য উপকারে আসবে তাদেরকে ওই জায়গাগুলোতে বসানো দরকার। সঠিক পরিকল্পনায় স্বল্প সময়ে বহু দেশেই আছে সফলতার নজির। নতুন বাংলাদেশে ক্রীড়াঙ্গনও উদ্ভাসিত হোক তেমনই কোনো উদ্যোগে। নিজের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তামিম ইকবাল। এসএলের 4 ম্যাচ খেলে তাই ঢাকা ফিরে গেছেন এই বাঁ হাতি ওপেনার। সিলেটের পিচ নিয়েও নেই কোনো অভিযোগ, গ্রাউন্ডসম্যানদের দিয়েছেন ধন্যবাদ। এবারে টুর্নামেন্টে বেশ কিছু তরুণ ক্রিকেটারও নজর কেড়েছে সাবেক টাইগার অধিনায়কের। বিকেলে 54 বলে 91 রানের ইনিংস খেলেই ঢাকার বিমানে তামিম। এবারের এনসিএল এর সবচেয়ে বড় তারকার হুট করে বিদায়ের কারণ কি? আমার এই 4টা থেকে 5টা ম্যাচই খেলার কথা ছিল, সো আজকে আমার শেষ ম্যাচ ছিল। আমার প্রিপারেশন হিসাবে যতটুকু দরকার ছিল আমার কাছে মনে হয় আমি ফুলফিল করেছি। আজকের ইনিংসটা ওয়াজ গুড, বাট আনফর্চুনেটলি ওয়াজ ইন আ লুজিং কোর্স, সো এটার মূল্যটা খুব বেশি থাকে না আমার জন্য। যদিও ফেরার আগে দলকে আরও একটা ম্যাচ জেতানোর সুযোগ ছিল এই ওপেনারের সামনে, তবে তামিমকে আড়াল করে সে ম্যাচের নায়ক সালমান। বোলাররা যারা আছেন তারা ভেরি ইয়াং, এক একজন হয়তো বা 3টা-4টা টি20 তাদের ক্যারিয়ারে খেলছে, সো দে উইল লার্ন ফ্রম দিস অ্যান্ড আই এম শিওর দ্য টিম ইজ ইন গুড শেপ গোয়িং ফরওয়ার্ড। আমি আশা করি যে নেক্সট ম্যাচগুলো ভালো হবে। এদের প্রতি ইউ মাস্ট গিভ আ লট অফ ক্রেডিট টু দ্য গ্রাউন্ডসম্যান বিকজ যে ধরনের উইকেট তারা তৈরি করেছে সিলেটে, উইচ ইজ ফেনোমেনাল। আমার কাছে মনে হয় এই উইকেটের কারণেই অনেক ভালো ভালো ব্যাটসম্যানের স্ট্রোক প্লে দেখতে পাচ্ছি আমরা, সো আ লট অফ ক্রেডিট মাস্ট গোস টু দ্য গ্রাউন্ডসম্যান। তামিম ইকবাল চলে গেলেও জৌলুস হারাচ্ছে না এনসিএল। এদিনই সিলেটে এসেছেন মুশফিকুর রহিম। রাজশাহীর হয়ে খেলবেন পরের ম্যাচে। সে ম্যাচে একই দলের হয়ে দেখা যাবে তাওহিদ হৃদয়কেও। চ্যাম্পিয়ন্স ট্রফির দল সাজানো নিয়ে দুশ্চিন্তায় বিসিবি। সাকিব আল হাসান ইস্যুতে মন্তব্য না করলেও লিটন দাসের টানা অফ ফর্মের সমালোচনা করেছেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আইসিসি ইভেন্টেলেই অস্থিরতা বাড়ে টাইগার ক্রিকেটে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিও যার ব্যতিক্রম নয়। যে এলিট কম্পিটিশনে সুযোগ পেতে কাঠখড় পোড়াতে হয়েছে বহু, তারই আগে ব্যর্থতার বৃত্তে টিম বাংলাদেশ। সে অস্থিরতা বাড়িয়েছেন লিটন কুমার দাস। গত 1 বছরে 13 ওয়ানডে খেলে রান করেছেন 13, শূন্যতে ফিরেছেন 3 বার। বয়স 30 পেরোলেও ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা লিটনে হতাশ খোদ বিসিবি কর্তারা। একটু হতাশই বলবো যে লিটন কুমার দাস 3 নম্বর খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় খেলছে। ওই জায়গাটায় ওর স্বাভাবিক ক্রিকেটে খেলতে পারলে এই দল বোধহয় অনেক বেশি উপকৃত হতো, বাট ও যেভাবে আউট হচ্ছে বা ও যেভাবে রেসপন্স করছে বোঝাই যাচ্ছে যে কিছু সমস্যা বোধহয় ওর হচ্ছে। ও খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় আমাদের জন্য, সব ফরম্যাটেই খেলছে। এটা খুব দুঃখজনক হবে ওকে যদি আমরা ওর কাছ থেকে ওর শেয়ারটা যদি আমরা বের করে নিয়ে আসতে না পারি। লিটনের পারফরমেন্সের মতো ক্যারিবীয় দ্বীপে হতাশ করেছে স্পিনাররাও। স্পোর্টিং উইকেটে মিরাজ নাসুমদের ব্যর্থতায় আক্ষেপ বাড়ায় সাকিবের না থাকা। তবে সাবেক টাইগার অধিনায়কের বিষয়ে মুখে কুলুপ বিসিবি কর্তার। স্পিনারদের ব্যর্থতায় অজুহাত দিয়েছেন কন্ডিশনের। সাকিব আল হাসান ছিলই না, তো এখানে সাকিব আল হাসান আলোচনা করার কোনো প্রয়োজন দেখছে না। পেস বলাররা শুরুতে যে বলিংটা করেছে, মাঝখানে স্পিনাররা সেটার কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারেনি। খুব হতাশ নই, আমার মানে যে কন্ডিশনে খেলা হয়েছে এই কন্ডিশন আমাদের স্পিনারদের জন্য খুব চ্যালেঞ্জিং। ঠিক কোন লেন্থে বল করতে হবে এটা বুঝতে একটু সময় লেগেছে। আমাদের বলারদেরকে বোধহয় একটু মনোযোগী হতে হবে। আর একটু এনসিএল এর পর বিপিএল 50 ওভারের ফরম্যাটে নির্বাচকদের আর ক্রিকেটার খোঁজার সুযোগ থাকছে না। যদিও ভিন্ন সংস্করণেই চোখ রাখতে চাইছে বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেটাই শেষ ভরসা। এত বেশি খেলতে অভ্যস্ত না, এত কুইকলি ফর্মেট চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাতে অভ্যস্ততা আমাদের সেভাবে নেই। এগুলি সব কিন্তু চ্যালেঞ্জিং, শুধু ক্রিকেটারদের জন্য চ্যালেঞ্জিং তা না, সিলেক্টরদের যদি বলি আমাদের সবার জন্য কিন্তু এগুলো চ্যালেঞ্জিং। কিন্তু এগুলি আস্তে আস্তে বোধহয় আমরা আরো বেটার অ্যাডপ্ট করতে পারবো। আমাদের খেলার সংখ্যা বাড়াতে হবে, ডিফারেন্ট ফর্মেটে আমাদের খেলার সংখ্যা বাড়াতে হবে। আমরা যেন রেস্ট দিতে পারি, লোড ম্যানেজমেন্টের জন্য সময় দিয়ে যেন খেলোয়াড়দেরকে খেলাতে পারি, বিশেষ করে পেস বলারদের, এটাও খেয়াল রাখতে হবে। সো এবং নতুন নতুন প্লেয়ারদের তুলে আনতে হবে। কিন্তু এখন মানে নির্দিষ্ট একটা দল নিয়ে এগিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই। 19 ফেব্রুয়ারি হাইব্রিড মডেলে শুরু হবে 8 দলের চ্যাম্পিয়ন্স ট্রফি। টাইগারদের এখন পর্যন্ত সেরা সাফল্যটাও এসেছিল সেই সংস্করণে। শেষ হলো বিজয় দিবস বাস্কেটবল প্রতিযোগিতা। প্রায় 2 বছর পর সফলভাবে টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছে ফেডারেশন। এবারের আসরে পুরুষদের খেলায় চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী ও নারীদের সেরার মুকুট গুলশান ইয়ুথ ক্লাবের। আছে স্বীকৃত ফেডারেশন। এনএসসি থেকেও প্রতি বছর ফান্ড আসে বাস্কেটবল ফেডারেশনের ব্যাংক অ্যাকাউন্টে। তবে এতদিন সে অর্থ কোথায় ব্যয় হয়েছে তার উত্তর নেই কারো কাছে। একটা টুর্নামেন্ট আয়োজন হয়েছে প্রায় 2 বছর বাদে।
বিজয় দিবস উপলক্ষে বাস্কেটবল টুর্নামেন্ট আয়োজন করেছে সদ্য দায়িত্ব পাওয়া ফেডারেশনের কর্তারা। তবে এই আসর আয়োজন করা নিয়ে তাদের পোহাতে হয়েছে নানা ঝক্কি ঝামেলা। মূল সংকট আমাদের মাঠ দরকার, এটা যদি মিটে যায় তাহলে আর কোনো কষ্টের কারণ নেই। নিজস্ব কোনো অফিসও নাই, তো আমার মেম্বাররা অনেক সময় দেখা গেছে কোর্টে দাঁড়ায় দাঁড়ায় মিটিং করতে হচ্ছে, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এবারের আসরে অংশ নিয়েছে মোট 7 দল, যার মধ্যে আছে বাংলাদেশ পুলিশ, নৌবাহিনী ও বিমান বাহিনী। তবে বাকি ক্লাবগুলো পেতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে ফেডারেশনকে। লোকাল খেলোয়াড়দেরও পড়তে হয়েছে বিড়ম্বনায়। এছাড়া আসলে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে নারীদের টুর্নামেন্টও, যার প্রশংসা নারী খেলোয়াড়দের কণ্ঠে। দাবি নিয়মিত ঘরোয়া লিগের। ছেলেদের যেরকম এভরি ইয়ার দে হ্যাভ আ প্রপার সেট অফ লিগস, সেট অফ গেমস, মেয়েদেরও যদি এরকম করে, লেভেলটা ওই ছেলেদের লেভেলের নাই হোক, একটু লো লেভেলের হোক। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গেল 8 ডিসেম্বর শুরু হয় টুর্নামেন্ট। পুরুষদের খেলায় চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী ও নারীদের 8 দলের লড়াইয়ে শিরোপা উঠেছে গুলশান ইয়ুথ ক্লাবের হাতে।